আমার ভাগ্নে আমার জেনিতে ওঠার জন্য পাগল হয়ে উঠেছিল। ও প্রায়ই আমাকে বলতো যে, মামি, আমি তোমার জেনিতে চড়ব। ওকে বাচ্চা ভেবে আমি প্রায়ই ওর এই কথাটাকে না বলে দিতাম বা এড়িয়ে যেতাম। কিন্তু এখন প্রায় প্রতিদিনই ও আমার সাথে জেদ করতে শুরু করেছিল। আমার ভাগ্নে যখন এখানে পড়াশোনার জন্য এসেছিল, সেই সময় আমার স্বামী বিদেশে থাকতো। আমার ভাগ্নে কম বয়সী, কিন্তু ওর মধ্যে ধীরে ধীরে অনেক রকমের পরিবর্তন আসতে শুরু করেছিল। ও প্রায়ই ছুতোনাতায় আমার কাছে আসতে থাকতো আর এসেই খুব জেদ করতে শুরু করতো যে, মামি, আমি তোমার জেনের উপরে উঠতে চাই। কিন্তু আমি ওকে বাচ্চা মনে করে এড়িয়ে যেতাম। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। সেদিন আমার নিজের স্বামীর কথা খুব মনে পড়ছিল। সেই সময় হঠাৎ ভাগ্নে আমার ঘরের মধ্যে চলে এলো আর এসেই জেদ করতে শুরু করলো যে ও আজকে আমার জেনের উপরে চড়বেই চড়বে। আমি আমার ভাগ্নের কথা মেনে নিয়ে ওকে বললাম, বলো তাহলে আজকে আমাকে কি করতে হবে। তখন ভাগ্নে আমাকে যে পদ্ধতির কথা বলল, সেটা শুনে তো আমার হুঁশ উড়ে গেল। এরপরে ও ঘরের লাইট বন্ধ করেই পুরো জোশের সাথে আমাকে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি মানুষের ভালো ভালো সম্পর্ককে শেষ করে দেয়। এরকমই একটা ঘটনা আমার সাথেও ঘটেছিল। এই গল্পটা সেই সময়ের, যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল। আমি সবেমাত্র বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম। আমি একটা গরিব পরিবারের মেয়ে। এই কারণে মা বাবা ভালো সম্বন্ধ পেয়েই তাড়াহুড়ো করে আমার বিয়ে দিয়ে দেন। বিয়ে নিয়ে সব মেয়ের মতোই আমার মনেও অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেসব স্বপ্ন আমার জীবনে পূরণ হয়নি। কেননা বাসর রাতেই আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিল। বিয়ের আগেই আমি শুনেছিলাম যে আমার স্বামীর বাবা মা এই দুনিয়াতে নেই। এই দুনিয়াতে শুধু ওর একটা দিদি আছে, যার বিয়ে অনেক আগেই হয়ে গেছিল। আমার বাবা মায়েরও এই সম্বন্ধ ভালো লেগে গেছিল, কেননা ছেলে খুব ভালো ইনকাম করত আর ছেলের বাড়ি থেকেও আমাদের কাছে কোনো ডিম্যান্ড করেনি। এই কারণেই বাবা মা খুশি খুশি আমার বিয়ে আমার স্বামী প্রীতমের সাথে দিয়ে দেন। বিয়ের পরে বিদায় নিয়ে যখন শ্বশুরবাড়িতে এলাম, তখন আমার শ্বশুরবাড়িতে বেশি লোক ছিল না, কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবে আমাকে বরণ করে নেওয়া হয়েছিল। যখন আমি স্বামীর ঘরে গেলাম, তখন সেখানে গিয়ে দেখলাম আমার স্বামী পুরো ঘরটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আজকে রাত আমার জন্য খুবই স্মরণীয় রাত। আজকে রাতের জন্য সমস্ত মেয়েই অধীর আগ্রহে থাকে। আমিও আজকে অধীর আগ্রহে নিজের স্বামীর অপেক্ষা করছিলাম। আমি একটা লম্বা ঘোমটা মাথায় টেনে চুপচাপ বসে রইলাম আর ঘরের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে বারবার দেখতে থাকলাম আর ভাবছিলাম যে কিছুক্ষণ পরেই আমার স্বামী ঘরের মধ্যে চলে আসবে। এসব ভেবেই আমার দম বন্ধ হয়ে আসছিল। যাই হোক, কিছু সময় পরেই আমার স্বামী ঘরের মধ্যে এসেই ভিতর থেকে দরজা বন্ধ করে দিল আর তারপরে আমার পাশে বসে খুবই আবেগ নিয়ে আমার সাথে কথা বলতে শুরু করলো। প্রথম প্রথম আমার খুবই অস্বস্তি হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আমি তার সাথে কথা বলতে বলতে ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। তাই এখন আমার আর তেমন কোনো লজ্জা করছিল না। আমার স্বামী আমার হাত ধরে আমাকে নিজের ভালোবাসার অনুভব করালো। স্বামীর ছোঁয়ার সাথে সাথে আমার হৃদয়ের ধুকধুক বাড়তে শুরু করেছিল। এরপর আমার স্বামী লাইট বন্ধ করার সাথে সাথে আমার উপরে তার ভালোবাসা ছড়াতে শুরু করে দিল। অনেকক্ষণ ভালোবাসা ছড়ানোর পরে আমার স্বামী আমাকে বলতে লাগলো যে ও কালকে সকালেই কাজের কারণে বিদেশে চলে যাবে। স্বামীর মুখ থেকে একথা শুনে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। আমার স্বামী আরও বলতে লাগলো যে কাজের চাপের কারণে ও অফিস থেকে ছুটি পাচ্ছে না, এই কারণে ওকে যেতেই হবে। ও আমাকে আরও বলল, আমি তাড়াতাড়ি ফিরে আসব, তুমি নিরাশ হইও না। কিন্তু স্বামীর কথা শোনার সাথে সাথেই আমি পুরো উদাস হয়ে গেছিলাম। আমার মধ্যে তো এতটুকু শক্তিও ছিল না, কেননা কোনো মেয়েই বিয়ের দ্বিতীয় দিনে নিজের স্বামীর বিদেশে যাওয়ার অনুমতি দিতে চায় না। আমার মন উদাস দেখে আমার স্বামী আমাকে মানানোর পুরো চেষ্টা করেছিল, কিন্তু সারাদিনের ক্লান্তির কারণে আমি তাড়াতাড়ি ঘুমের দেশে হারিয়ে গেছিলাম। সকালে ঘুম থেকে উঠে যখন আমি আমার স্বামীকে রেডি হতে দেখলাম, তখন আমি আমার স্বামীকে রাখার অনেক চেষ্টা করলাম। আমি তাকে বললাম কয়েকদিন পরে যেও, কিন্তু সে বলল তাকে আর্জেন্ট কাজের জন্য যেতেই হবে, আর এই আর্জেন্ট কাজের জন্যই ও ছুটি নিতে পারছে না। প্রীতম আরও বলতে লাগলো যে তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আমি এ বাড়িতে নতুন এসেছিলাম, এই কারণে ওর সাথে খুব বেশি তর্ক করতে পারলাম না। মনে দুঃখ নিয়ে আমি হাসি খুশিভাবে তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। আমার স্বামী যাওয়ার পরে আমি খুব অস্বস্তিতে ছিলাম, কেননা পুরো বাড়িতে আমি একদমই একা। সারা বাড়িতে কেউ নেই যার সাথে কথা বলতে পারতাম। তাই সময় কাটানোর জন্য আমি বাড়ির কাজ করতে শুরু করে দিলাম। আমার স্বামীর এই বাড়িটা খুবই বড়, তার সাথেই বাড়ির পিছনের দিকে গাধাদের জন্য একটা ছোট্ট দেখে আস্তাবল বানানো ছিল, যেখানে 3টা গাধা রাখা ছিল। আমি ছোটবেলা থেকেই পশু পাখিকে খুব ভালোবাসতাম, এই কারণেই বাড়ির সমস্ত কাজ শেষ করার পরে গাধাদের খাবার দেওয়ার জন্য চলে গেলাম। এর মধ্যে একটা গাধা দেখতে সাদা রঙের ছিল, যেটা দেখতে খুবই সুন্দর। গাধাটা এত সুন্দর ছিল যে ওকে দেখেই আমার ওকে খুব ভালো লেগে যায়। গাধাদের খাবার দেওয়ার পরে আমি ফিরে নিজের ঘরে চলে এলাম আর নিজের স্বামীর সাথে ফোনে কথা বলতে লাগলাম। স্বামীর সাথে কথা বলার সময়
আমি বারবার ওকে ফিরে আসার জন্য অনুরোধ করতে লাগলাম, কিন্তু ও বারবার আমাকে এটাই বলছিল যে তুমি আর কয়েকদিন অপেক্ষা করো, কয়েকদিন পরেই আমার ভাগ্নে আমাদের বাড়িতে এসে যাবে, তারপরে ও আমাদের বাড়িতেই থাকবে, কেননা ও আমাদের বাড়িতে থেকেই নিজের কলেজের পড়াশোনা কমপ্লিট করবে। আমাদের বাড়ির আশেপাশেই অনেকগুলো ভালো ভালো কলেজ আছে, এই কারণে ও এখানে থেকেই কলেজের পড়াশোনা কমপ্লিট করবে। আর বাড়িতে কেউ থাকলে তোমারও ভালো লাগবে, কেননা তোমাকে এত বড় বাড়িতে আর একা থাকতে হবে না। আমার স্বামীর কথা শুনে আমি কিছুটা শান্ত হয়ে গেছিলাম, কারণ আমারও মনে হয়েছিল যে এত বড় বাড়িতে যদি কেউ থাকে তাহলে আমারও হয়তো বাড়িতে মন লাগবে। আমি নিজের স্বামীর সাথে আরও কিছু সময় ভালোবাসার কথা বললাম, আর তারপরে আমরা দুজনেই ফোন রেখে দিলাম। এরপরে আমি আবার বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেলাম। সন্ধ্যাবেলা আমি রাতের খাবার বানালাম, তারপরে গাধাদের আস্তাবলে চলে গেলাম। সেখানে গিয়ে আমি কিছু সময় গাধাদের সাথে কাটালাম, নিজের হাতে করে তাদেরকে খাবার খাওয়ালাম। সাদা রঙের যে গাধাটা ছিল সেটাকে আমি খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম, ওর চোখ পুরো নীল রঙের ছিল। আমি যখনই ওর কাছে যেতাম তখনই ও আমার সামনে নিজের ঘাড় নিচু করে নিত। আমার এরকম মনে হতো যে ও আমার অনুভবকে বুঝতে পারে। আমি সেই আস্তাবলে বসে ওই সাদা গাধাটার সাথে অনেকক্ষণ কথা বলতে থাকলাম। আমারও ওর সাথে সময় কাটাতে ভালো লাগতো। এরপরে যখন সমস্ত গাধারা ঘুমিয়ে গেল তখন আমি বাড়ির মধ্যে এসে রাতের খাবার খেলাম। এরপরে রান্নাঘরের বাসনপত্র ধুয়ে বাথরুমে ঢুকে নিজে ফ্রেশ হলাম। এরপরে যখন নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম তখন সারাদিনের ক্লান্তির কারণে খুব তাড়াতাড়ি আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্ম করতে শুরু করে দিলাম। বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে গাধাদের আস্তাবলে গিয়ে ওদেরকে খাবার দিলাম। তারপরে আমি নিজের ঘরে এসে বাথরুমে ঢুকে স্নান করে ফ্রেশ হলাম। যখন আমি ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোলাম তখনই বাড়ির দরজায় কলিং বেল জোরে জোরে বাজতে লাগলো। আমি তাড়াতাড়ি করে দৌড়ে দরজার কাছে পৌঁছালাম। যখন আমি দরজা খুললাম তখন সামনে দাঁড়ানো লোকটাকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, কেননা সামনে যে লোকটা দাঁড়িয়েছিল সে আর কেউ না বরং আমার ভাগ্নে। ওকে বিয়েতে আমি একবারই দেখেছিলাম, এই কারণে প্রথম নজরেই ওকে আমি চিনতে পেরে গেছিলাম। ও আমাকে দেখেই বলতে লাগলো যে মামি, আজকে তো তোমাকে খুবই সুন্দরী লাগছে। ওর কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। এরপরে আমি বললাম, তুমি ভিতরে তো এসো, আমার প্রশংসা না হয় পরে করে নিও, এখন তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে এসো। এরপরে ও নিজের একটা বড় দেখে ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে সোফার সাইডে রাখলো আর বলতে লাগলো, তুমি তো জানোই আমি এখানে পড়ার জন্য এসেছি, আমি কলেজের পড়াশোনা এখানে থেকেই করব। আমার এই ভাগ্নের নাম শুভ, ওর বয়স 18 বছর। দেখতেও ও খুবই হ্যান্ডসাম ছিল। ওকে দেখে ওর বয়সের আন্দাজ করা খুব কষ্টকর। ওর কথা শুনে ওকে বললাম, হ্যাঁ তোমার মামা আমাকে বলেছিল যে তুমি আসবে, কিন্তু তুমি যে এত তাড়াতাড়ি আসবে এটা আমি জানতাম না। যাই হোক চলো, আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দেই। তুমি তোমার জিনিসপত্র রেখে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসছি। আমার ঘরের কিছুটা দূরেই একটা ঘর ছিল। আমি ওকে সেই ঘরটা দিয়ে বললাম যে তুমি আজকে থেকে এখানেই থাকবে। ওর এই ঘরটা দেখে খুব ভালো লেগেছিল। তারপরে ও ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নাস্তা তৈরি করতে লাগলাম। যখন নাস্তা বানানো হলো তখন আমি ঘরের মধ্যে ফিরে এলাম। ঘরে এসে দেখি যে ও সোফায় বসে খুব ধ্যান দিয়ে ফোনে কিছু একটা দেখে যাচ্ছিল। যখনই ও আমাকে দেখলো তখন তাড়াহুড়া করার কারণে ওর হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। যাই হোক, আমি সেদিকে খেয়াল না দিয়ে ওকে নাস্তা ধরিয়ে দিলাম। শুভ নাস্তা খেতে খেতে আমার প্রশংসা করতে লাগলো। ও বলতে লাগলো, মামি তুমি তো খুব সুন্দর নাস্তা বানাতে পারো, সত্যিই তোমার হাতে জাদু আছে। ও প্রায়ই এই ধরনের কথা বলতো, কিন্তু আমি ওর কথা শুনে হেসে এড়িয়ে যেতাম, কেননা ও খুব ইয়ার্কি ফাজলামি করতে পারতো। একদিন আমি রাতে খাওয়ার পরে ওর সাথে বসে কথা বলছিলাম, তখন কথায় কথায় আমি ওর কাছে ওর পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করলাম। এইসব কথা বলতে বলতে অনেকক্ষণ কেটে গেল। এরপরে আমি ওকে গুড নাইট জানিয়ে নিজের ঘরে চলে এলাম। ঘরে এসে দেখলাম যে আমার ফোনে আমার স্বামীর ফোন আসছে, তাই আমি তাড়াতাড়ি করে কল রিসিভ করলাম। হয়তো আমার স্বামী শুভর আসার খবর পেয়ে গেছিল। তাই আমার স্বামী আমাকে বলতে লাগলো যে এখন তোমার মন আর খারাপ হবে না, তুমি আর বোরিং হবে না। নিজের স্বামীর কথা শুনে আমি চুপচাপ হ্যাঁতে জবাব দিয়ে দিলাম, কেননা আমার স্বামীকে আমি একদমই বুঝতে পারছিলাম না। কেননা আমার তাকে দরকার, তার ভাগ্নেকে না। আমি নতুন বউ, এই কারণে খুব বেশি জেদ করলাম না। আমি চুপচাপ আমার স্বামীর কথা খুব মন দিয়ে শুনছিলাম। অনেকক্ষণ এভাবে কথা বলার পরে আমরা দুজনেই ফোন রেখে দিলাম। এরপরে আমি বিছানায় শুয়ে গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম। সকালে যখন ঘুম ভাঙলো তখন আমি হাত মুখ ধুয়ে ঘরের সমস্ত কাজ করলাম। এরপরে আমি গাধাদের আস্তাবলে গিয়ে তাদেরকে খাবার দিতে শুরু করে দিলাম। আজকে আস্তাবলে সাদা রঙের যে গাধাটা ছিল সে খুব বেশি লাফঝাপ করছিল। হয়তো এই গাধাটা একটু খোলামেলা হাঁটাচলা করতে চাইছিল, কেননা অনেক দিন থেকে সে এক জায়গাতেই দড়ি দিয়ে বাঁধা ছিল। যখন আমি সেই গাধাদেরকে খাবার দিচ্ছিলাম
তখন হঠাৎই পিছন থেকে শুভ আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ল আর আমাকে বলতে লাগলো, মামি তোমার এই সাদা রঙের গাধাটা তো খুব বেশি সুন্দর। ও আরও বলতে লাগলো, এই গাধাটা তো একদমই তোমার মতো অপূর্ব সুন্দর, একে যে কেউ দেখুক না কেন মোহিত হয়ে যাবে। যেমন এর সৌন্দর্য তেমনি এর নীল চোখ, একে যে একবার দেখবে সেই এর উপরে ফিদা হয়ে যাবে। তারপরে কথায় কথায় শুভ আমাকে এমন একটা কথা বলল যেটা শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। ও আমাকে বলতে লাগলো যে, মামি আমাকে তোমার জেনিতে কবে চড়তে দেবে? ওর এই কথা শুনে কিছু সময়ের জন্য তো আমি হতভম্ব হয়ে গেছিলাম। তারপরে আমি হেসে ওর কথাকে এড়িয়ে গেলাম। এরপরে কিছু সময় অবধি আমরা দুজনে সেই আস্তাবলেই থাকলাম। তারপরে আমরা দুজনেই বাড়ির ভেতরে চলে এলাম। বাড়িতে আসার কিছুক্ষণ পরেই শুভ আমাকে বলতে লাগলো যে, মামি আজকে আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি, তাই আমার আসতে একটু দেরি হয়ে যাবে। কেননা আমার বন্ধু এখানেই হোস্টেলে থেকে পড়াশোনা করে। আমরা দুজন আজ বাজারে একটু ঘুরতে যাব। আমি ওকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। ও চলে গেলে আমি দুপুরে রান্না করে নিলাম। এরপরে স্নান করে ফ্রেশ হয়ে একটু দুপুরের ঘুম ঘুমালাম। বিকেলে ঘুম থেকে উঠে গাধাদের খাবার খেতে দিলাম। এরপরে সন্ধ্যা হলে আমি রাতের খাবার রান্না করে ওর আসার অপেক্ষা করতে লাগলাম। শুভ রাত 10টার সময় ফিরে এলে আমরা দুজনে বসে রাতের খাবার খেলাম। খাবার খেতে খেতে শুভ আবারও আমাকে বলতে লাগলো যে, মামি আমাকে তোমার জেনির উপরে কবে উঠতে দেবে? ওর মুখ থেকে আবারও এই কথা শুনে আমি হেসে এড়িয়ে গেলাম। ভাবলাম এ তো বাচ্চা মানুষ, এ বুঝতে পারছে না যে এ কি বলছে। কিন্তু এটা হয়তো আমার একটা ভুল ধারণা ছিল। যাই হোক, খাবার খাওয়ার পরে শুভ নিজের ঘরে ঘুমানোর জন্য চলে গেল আর আমিও রান্নাঘরের কাজ শেষ করে ঘুমানোর জন্য নিজের ঘরে চলে এলাম। সারাদিন বাড়ির বিভিন্ন কাজ করার ফলে আমি খুব ক্লান্ত ছিলাম। এই কারণেই আমি ঘরে গিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। কিন্তু রাতের দিকে আমি কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, যদিও আমি সেই সব আওয়াজের দিকে খুব বেশি ধ্যান দিলাম না। যখন আমি সকালে উঠলাম তখন আমার রাতে সেই আওয়াজের কথা মনে পড়ল, তাই সেই ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করছিলাম আর রান্নাঘরের কাজ করছিলাম। কিন্তু সেই সময়েই কখন যেন শুভ আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়েছিল, আমি সেটা জানতেই পারিনি। ও আমাকে একবার ডাক দিয়েছিল, কিন্তু আমি এত গভীরভাবে চিন্তাভাবনা করছিলাম যে ওর আওয়াজ শুনতেই পাইনি। এরপরে ও আমার পিছন থেকে এসে আমার ঘাড়ে হাত রাখলো। ওর ছোঁয়াতে আমার অদ্ভুত রকমের অনুভব হতে শুরু করেছিল। তখন শুভ বলতে লাগলো, মামি আমি কখন থেকে তোমাকে ডাকছি, কিন্তু তুমি আমার কথা শুনতেই পাচ্ছ না। এরপরে ও বলতে লাগলো যে, মামি আজকে দুপুরে আমি থাকবো না, কেননা আজকে আমি কলেজে অ্যাডমিশন হতে যাব। ওর কথা শুনে আমি বললাম, ঠিক আছে, তুমি রাতে তো আসবে তাই না? তখন শুভ বলতে লাগলো, হ্যাঁ। এরপরে আমি নাস্তা তৈরি করলাম আর আমরা দুজনে নাস্তা করতে বসলাম। নাস্তা করার সময় শুভ আমাকে বলতে লাগলো যে, মামি তোমার জেনির উপরে আমাকে কবে উঠাবে? আমি ওর কথা শুনে প্রথমে চুপ হয়ে গেলাম। তখন ও আবার বলতে লাগলো, আমার জেনির উপরে চড়তে খুব ভালো লাগে। ও বারবার আমার কাছে জেদ করতে থাকলো, কিন্তু আমি ওর কথা হেসে এড়িয়ে গেলাম। এখন এই ঘটনা প্রতিদিন হতে শুরু হয়ে গেছে। রাতের বেলাও শুভ খাবার খেতে বসে এই কথা বলল আর আমি হেসে এড়িয়ে গেলাম। রাতের খাবার খাওয়ার পরে শুভ নিজের ঘরে চলে যেত আর ও যাওয়ার কিছু সময় পরে আমিও ঘরে চলে আসতাম। আমি ঘরে আসার কিছু সময় পরেই অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকতো। একদিন এই আওয়াজটা ভালোভাবে শোনার জন্য আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। তারপরে ধীর পায়ে এগিয়ে দেখলাম যে এই আওয়াজটা তো শুভর ঘর থেকে আসছে। এই আওয়াজটা একদম অন্য টাইপের ছিল, যেটা শুনে আমার ভিতরে অদ্ভুত অনুভব হচ্ছিল। এই কারণে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে নিজের ঘরে এসে গেলাম। নিজের স্বামীর কথা আমার খুবই মনে পড়ছিল। ভয়ের চোটে আমি চাদর নিয়ে মাথা অবধি থেকে শুয়ে পড়লাম। সকালবেলা যখন উঠলাম তখন আবারও বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কাজ করতে করতে আমি আবারও রাতের হওয়া সেই আওয়াজের ব্যাপারে চিন্তা করতে লাগলাম। শুভ আজকে আবারও আমার একদম কাছে এসে দাঁড়িয়ে গেছিল। তারপরে আবার যে কথাটা আজকে ও আমাকে বলল সেটা শুনে আমার হুঁশ উড়ে গেল। ও বলছিল যে আমাকে তাড়াতাড়ি তোমার জেনিতে উঠতে হবে। আমি ওকে বাচ্চা মানুষ ভেবে কথাটা ঘুরিয়ে দিলাম। এখন ধীরে ধীরে শুভর মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করেছে। ও প্রায়ই ফোন নিয়ে বসে না জানি কি ভিডিও দেখতে থাকে। আমি যখনই ওর পাশে এসে দাঁড়াতাম তখনই ও ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে মোবাইল বন্ধ করে দিত। আর রাতের বেলা সেই অদ্ভুত আওয়াজ আমাকে অস্থির করে রেখে দিয়েছিল। শুভকে আমি বাচ্চা মনে করতাম, তাই ওর সমস্ত কাজকারবারকে না দেখার মতো করে এড়িয়ে যেতাম। এখন কিছুদিন থেকে শুভ আমার সাথে খুব বেশি ফ্রেন্ডলি হয়ে গেছিল। আমার সাথে রাতের খাবার খাওয়ার পরে আমার ঘরে এসে ঘন্টার পর ঘন্টা গল্প করত। গল্প করতে করতেই ও সেই কথাটা আবার রিপিট করতো যে, মামি আমাকে তোমার জেনিতে উঠতেই হবে। তোমার জেনি আমার খুব বেশি পছন্দের, তুমি কি আমাকে তোমার জেনির উপরে চড়তে দেবে? আমার মনে মনে রাগ হলেও কথাটা এড়িয়ে যেতাম। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, তখনই হঠাৎ সেই অদ্ভুত ধরনের আওয়াজ আসতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে সেই আওয়াজকে শুনতে লাগলাম। বাইরে বেরিয়ে দেখলাম আওয়াজটা শুভর ঘর থেকে আসছে।
আমি আস্তে আস্তে করে শুভর ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গেলাম। তখন এই আওয়াজটা খুব জোরে আসছিল। এরপরে আস্তে আস্তে আমি জানলার কাছে গেলাম। সেখানে গিয়ে জানলা দিয়ে উঁকি মেরে যা দেখলাম তাতে আমার হুঁশ উড়ে গেল। আমি দেখলাম যে শুভ মোবাইলে একটা ভিডিও দেখে এমন একটা কাজ করছে যেটা দেখে আমার হৃদয়ের ধুকধুক বেড়ে গেছিল। আমি তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে ফিরে এলাম আর নিজের স্বামীকে ফোন করতে লাগলাম। আমি আমার স্বামীকে ফোন লাগিয়ে খুব কান্না করতে লাগলাম, কিন্তু আমি তাকে শুভর ব্যাপারে কিছুই বললাম না। আমি ওকে এখানে ফিরে আসার জন্য বারবার জেদ করে যাচ্ছিলাম, কিন্তু ও বারবার এটাই বলে যাচ্ছিল যে ওর আরও কিছুটা সময় লাগবে। ওর এই কথা শুনে আমি রেগে গিয়ে ফোন কেটে দিলাম। সারা রাত আমি খুব অস্বস্তিতে কাটালাম। আমি ভেবে নিয়েছি যে আমি শুভর ব্যাপারে কাউকেই কিছু বলবো না। যখন আমার স্বামী বাড়িতে এসে যাবে তখন তাকে নিজের চোখে এই সমস্ত জিনিস দেখাবো। কেননা যদি আমার স্বামী আমার কথা বিশ্বাস না করে তাহলে আমি কি করব। পরের দিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আজকে আমার নিজের স্বামীকে খুব বেশি মনে পড়ছিল। পরের দিন সকালেই দেখলাম শুভ আস্তা বলে। ওকে খুব খুশি মনে হচ্ছিল। গাদার সাথে ওর খুব বেশি মিলমিশ হয়ে গেছে। এই সব কিছু আমি দূর থেকে দেখছিলাম। তখন আমি ভাবতে লাগলাম যে প্রতিদিন শুভ আমার কাছে যে জেদ করে যে ওর আমার জেনির উপরে চড়ার খুব ইচ্ছা। কোথাও ও এর কথা বলছিল না তো, আর হয়তো আমি ওকে ভুল বুঝে খারাপ ভেবে বসে আছি। কিন্তু যদি এই কথাই হয় তাহলে রাতের বেলা ও ফোনে ভিডিও দেখে এইরকম অদ্ভুত অদ্ভুত কাজ কারবার কেন করছিল? এখন আমার মনে অনেক প্রশ্ন ঘুরতে লাগলো, যার জবাব শুধু আর শুধুমাত্র শুভই দিতে পারবে। এই কারণে এখন আমি শুভর অপেক্ষা করতে লাগলাম। শুভ কিছু সময় সেই গাধার সাথে কাটিয়ে বাড়ির মধ্যে ফিরে নিজের ঘরে চলে গেল। আমিও ওর পিছন পিছন ঘরের মধ্যে চলে গেলাম। আমি তাড়াতাড়ি করে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম। শুভ আমাকে দেখে অবাক হয়ে গেছিল। ও বলতে লাগলো, মামি তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছো? আমি বললাম, কেন তুমি কি অবাক হয়ে গেছো নাকি? কেন তুমি কি চাও না যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি? আমি ওকে অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করেছিলাম, কিন্তু ও আমার কথা শুনে আমি কি বলতে চাইছি সেটা হয়তো ও ভালোভাবেই বুঝতে পেরে গেছিল। ও তাড়াতাড়ি করে আমাকে বলতে লাগলো যে মামি আমার এরকম কোনো উদ্দেশ্যই ছিল না। আমি বললাম, তাহলে কীরকম উদ্দেশ্য ছিল তোমার? তুমি তো প্রতিদিনই আমাকে বলতে থাকো যে তুমি আমার জেনের উপরে চড়তে চাও। আমার কথা শুনে শুভ আমাকে বলতে লাগলো, হ্যাঁ মামি আমি বলে তো ছিলাম। আমি বললাম, তাহলে কি তুমি আস্তা বলে যে সাদা রঙের গাধা আছে তার কথা বলছিলে? তখন ও বলতে লাগলো, হ্যাঁ মামি আমার সাদা রঙের জেনি খুবই পছন্দের। ছোটবেলা থেকেই আমার জেনির উপরে চড়ার খুব শখ। আমি যখন ছোট ছিলাম তখন নিজের কাকার বাড়িতে যেতে থাকতাম। কাকার ওখানে অনেক গাধা ছিল আর আমি তার উপরে চড়ে ঘুরে বেড়াতাম। কিন্তু একবার আমি একটা গাধার উপর থেকে পড়ে গেছিলাম। তখন আমার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছিল। এই কারণে আমার বাড়ির লোকেরা আমাকে গাধার থেকে দূরে থাকার জন্য বলেছিল। কিন্তু আমি গাধাকে খুব ভালোবাসি। এই কারণে যখন আমি এখানে এলাম তখন এই গাধাগুলোকে দেখে আমার পুরনো কথা আবার মনে পড়ে গেছিল। আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, তুমি জেনি বলতে কি বোঝাতে চাইছো? আমার প্রশ্ন শুনে শুভ বলল, মামি তুমি জানো না মেয়ে গাধাকে জেনি বলে? আমি ওর কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমি তো সত্যিই জানতাম না যে মেয়ে গাধাকে জেনি বলা হয়, আর আমি শুভর ব্যাপারে কি সব ভেবে নিয়েছিলাম। এরপরে আমি ওকে বললাম, তাহলে তুমি মোবাইলে কি দেখতে যেটা থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতো আর তুমি অদ্ভুত অদ্ভুত কাজ কারবার করতে থাকতে? আমার কথার উত্তরে শুভ বলতে লাগলো যে আমি গাধায় চড়ার কায়দা ভুলে গেছিলাম, তাই কিভাবে গাধায় চড়তে হয় সেসব রাতে ফোনে দেখতাম, আর কিভাবে গাধাকে ট্রেনিং দিতে হয় সেসব ভিডিওও দেখতে থাকতাম। যখন আমি শুভর মুখ থেকে এই সমস্ত কথা শুনলাম তখন আমার নিজের ভুলের অনুভব হতে শুরু করেছিল। এখন আমার নিজের উপরে খুব লজ্জা হতে শুরু করেছিল। আমি ওকে ভুল বুঝে কী সব ভেবে বসেছিলাম, কিন্তু ও তো খুবই ভালো ছেলে। ও আমার মতোই গাধাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি ওকে ভুল ভেবে বসেছিলাম। যদি আগেই একবার ওর সাথে কথা বলে নিতাম তাহলে হয়তো এইসব ভুল বোঝাবুঝি হতোই না। এরপরে আমরা দুজনে বসে অনেকক্ষণ একে অপরের সাথে কথাবার্তা বলতে থাকলাম। সেই কথাবার্তা বলার সময় হঠাৎই বাড়ির কলিং বেল বাজার আওয়াজ শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে ঘরের দরজা খোলার জন্য দরজার কাছে গেলাম। দরজা খুলে সামনে নিজের স্বামীকে দেখে আমি পুরো দমে চমকে উঠেছিলাম। সামনে আমার স্বামী দাঁড়িয়েছিল। আমি ওকে দেখে খুবই খুশি হয়েছিলাম। ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে এসেছিল। ও বলতে লাগলো যে তুমি বারবার জেদ করছিলে, তাই আমিও বুঝতে পেরেছি যে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে। আর নিজের স্বামীকে বিয়ের পরের দিন নিজের থেকে দূর করা একটা মেয়ের জন্য খুবই কঠিন কাজ। তুমি আমাকে বলেছিলে যে তুমি নিজের কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফিরে এসো। তাই দেখো, আজকে আমি আমার সব কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফিরে এসেছি। এখন আমি এখানে থেকেই নিজের কাজ করব। আমার স্বামীর কথা শুনে আমি খুবই খুশি হলাম। আজকে রাতে আমার স্বামী আমার উপরে খুব করে নিজের ভালোবাসা লুটালো। আজকে আমার নিজের ভুলেরও অনুভব হয়ে গেছিল। যদি আমি শুভর কথা নিজের স্বামীকে বলে দিতাম
তাহলে হয়তো ও আমার মতোই ওকে ভুল ভেবে বসতো আর শুভর উপরে কলঙ্কের দাগ লেগে যেত। ভগবানকে ধন্যবাদ যে সময় থাকতেই তিনি আমার চোখ খুলে দিয়েছেন। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।